আচ্ছা, এই কলকাতার বাজারে কাঁচা লঙ্কার কি দর? আমরা অনেকেই জানি না। আজকাল আবার ইউপিআই এর দৌলতে খুচরোর বেশ সমস্যা। অনেক সময় ৫-১০ টাকা ফেরত দেওয়ার থাকলে সবজিওয়ালা মুঠো করে খানিক লঙ্কা থলিতে ফেলে দেয়। কিন্তু আপনি জানেন কি আপনার প্রতিবেশী বাংলাদেশের অবস্থা? হ্যাঁ, সেখানে ছেলে ছোকরারা মাঝে মাঝেই হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে ভারত দখলের স্বপ্ন দেখে সেই বাংলাদেশ। সেখানে নাকি লঙ্কা ১,০০০ টাকা কেজি হয়েছিল এরই মধ্যে। তারপর আর কি? চীন পাকিস্তান নয় অগত্যা গতি সেই ভারতই। ভারত থেকে গেল ট্রাক ভর্তি লঙ্কা, আর তারপরেই কমলো দাম। আচ্ছা, যেই দেশের সামান্য লঙ্কাও আমদানি করতে হয়, সে নাকি আবার কি সব দখল করবে। সেই ঢাকার ভাষাতেই বলতে হয়, আর কইয়েন না কর্তা, ঘুরায় হাসবো। নমস্কার, আমি চন্দ্রিমা, আর আপনারা দেখছেন মাধ্যম। আজ আমরা পর্দাফাশ করব বাংলাদেশের নেতাদের সস্তা রাজনীতির খেলা। কিভাবে নিজেদের দেশের নেতা মন্ত্রীরাই জাহার নামে পাঠাচ্ছে দেশটাকে, আর বোকা বানাচ্ছে দেশের লোকেদের। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন খবর যে বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি চরমে। এই গরমে সেখানে চলছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এর একটা বড় কারণ নাকি এই ভারতের ঝাড়খণ্ডে আদানিদের একটি প্ল্যান্টে কোনো যন্ত্রাংশ বিকল হয়েছে। বুঝুন এবার, বিদ্যুৎও যায় ভারত থেকে। কয়েক মাস আগেই সমাজ মাধ্যমে শুনেছিলাম কি সব লম্ফঝম্প। তা সেসব কোনো সাধারণ লোকেদের নয়। এসব লম্ফঝম্পের ১ নম্বর পান্ডা ছিলেন ডক্টর জাহিদুর রহমান। তিনি আবার এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হয়েছে। ইউনূসের আমলে এই জাহিদুর মশাই দিনে দুপুরে গাল পেড়ে বলতেন আদানিরা নাকি অনেক বেশি দামে বাংলাদেশে বিদ্যুৎ বেচছে। তাই নিয়ে হাসিনা আর ভারতকে সে কি না গালমন্দ। তা জাহিদুর বাবু, আপনি এতদিন পরে কেন বিদ্যুৎ নিচ্ছেন আদানিদের থেকে? কারণ আপনাদের গতি নেই তাই? এরকম বাকিতে আপনাদের আর কে বা বিদ্যুৎ দেবে? হিসেব বলছে বেশ কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ পেমেন্ট করেনি ভারতীয় কোম্পানিকে। অগত্যা আদানি হয়রান হয়ে বলেই দিয়েছে টাকা না পেলে প্ল্যান্ট সরানো যাবে না। অগত্যা বাংলাদেশের লোডশেডিং। এবার আসা যাক তেলের বিষয়। আপনারা কি জানেন বাংলাদেশের ডিজেলের চাহিদার একটা বড় অংশ মেটায় ভারত? হাসিনার আমলে ভারত থেকে বাংলাদেশের ডিজেল সাপ্লাই করার জন্য বসানো হয়েছিল একটি ১৩১ কিলোমিটার লম্বা পাইপলাইন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত। সেই পাইপলাইন নিয়ে ভারত ক্রমাগত তেল সরবরাহ করে চলেছে, এসব মারবো ধরবো কাটবো উস্কানি সত্ত্বেও। আর এই ডিজেলের ওপরেই বাংলাদেশের সম্পূর্ণ নির্ভরশীল, এই চাষের সময়ে জমিতে জল দেওয়া ও অন্যান্য কাজের জন্য। এই ডিজেল সাপ্লাই বন্ধ করে দিলে বাংলাদেশে খাদ্য উৎপাদনও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। না, এই সব কর্মকাণ্ডের কোনো খবর কিন্তু সে দেশে হয় না। সেখানে শেখানো হয় ভারত নাকি বাংলাদেশ দখল করতে চায়, আর সেই নিয়ে যত আন্দোলন, সেই ছায়াযুদ্ধ আর কি। কবি সুকুমার রায় বহু বছর আগেই লিখে গেছেন তার বিখ্যাত ছায়াবাজি কবিতায়। ভাবতে অবাক লাগে, কবি সুকুমার রায়ও তো সেই ওপার বাংলারই মানুষ ছিলেন। সময়ের সঙ্গে দেশের বা মানুষের বুদ্ধির উৎকর্ষতা বাড়াটাই স্বাভাবিক প্রক্রিয়া। আর যত উল্টো এই পাকিস্তান আর বাংলাদেশে, সময়ের সঙ্গে সঙ্গে সেখানে যেন বাড়ছে নির্বুদ্ধিতা। সেই সঙ্গে আরও একটা যুক্ত হয়েছে, সেটা হলো অসততা আর জালিয়াতি। এটা যেন পাকিস্তান বাংলাদেশের চরিত্রের মধ্যে ঢুকে গেছে বলে মনে হয়। তাই না হলে দেশের প্রধান উপদেষ্টা নিজে বলেন বাংলাদেশ একটা জালিয়াতিদের দেশ, আর বলছেন কোথায়? টিভি ক্যামেরার সামনে। আর কি পাচ্ছেন? হাততালি। এই জালিয়াতিতে মোহাম্মদ ইউনূস নিজেও তো কম যান না। টাকার বিনিময়ে কিনেছেন একটা নোবেল, আর সেটা ভাঙিয়ে করে চলেছে নানান কুকর্ম। বয়স ছুতে যাবে ৯০-তে, কিন্তু অভিলাষ কমেনি একটুও। দেশের কর্ণধার হয়ে প্রথমেই ফাঁকি দিয়েছেন শত শত কোটি টাকার ট্যাক্স, আর সেই সব কুকর্মে মন দিতে গিয়ে নজর আন্দাজ করেছে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক।
তিনি এতই স্বার্থপর যে সময় মতো দেশের শিশুদের জন্য হামের টিকাটাও পর্যন্ত আনাননি, আর এর কারণে বাংলাদেশে মারা গেছে শত শত নিষ্পাপ শিশু। না, কোনো বিদ্রোহ হয়নি সেখানে, সবকিছুই সেখানে ধামাচাপা দেওয়া ভারত দখলের মূল দেখিয়ে। কিন্তু খুব বেশি দিন এই চালাকি চলবে না বলে মনে হয়। সবাইকে টুপি পরানো এই অদ্ভুত প্রকৃতি দেশটাকে ক্রমশ বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। ওই যে কথায় বলে না, কিছু লোককে সব দিন বোকা বানিয়ে রাখা যায়, আবার সব লোককে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব লোককে সব দিন বোকা বানিয়ে রাখা যায় না। এই বিষয়টা এখন হাড়ে হাড়ে বুঝছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটাও তিনি এখন নিজে ঠিক করতে পারেন না। একবার সাহস করে তিনি চীনে গেলেন, আর তারপরেই ট্রাম্প দূত পাঠিয়ে দিল সাইজ করার জন্য। বাংলাদেশের সাংবাদিকরা সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এমন ক্ষেপে গেলেন যে বোঝাই গেল ডোজ ভালোই পড়েছে। যে পোশাক খাতে বাংলাদেশ একসময় সারা পৃথিবীতে একটা প্রধান স্থান নিয়েছিল, সেটাও তো ডুবতে বসেছে। আর এর একটা প্রধান কারণ ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। ক্রিকেট বিশ্বকাপ বয়কট করা হলো কেন, কি জন্য, কার লাভ হলো তাতে? নিজেদের সততা নেই, দক্ষতা নেই, অর্থ নেই, আছে কেবল অবুদ্ধি আর কুবুদ্ধি। আর ভারত নিজেদের সততা, দক্ষতা, বিদ্যা, বুদ্ধি দিয়ে ওই দেশটাকে ঘিরে আছে তিন দিক দিয়ে। যখনই প্রয়োজন হয় ভারত তাদের বিদ্যুৎ দেয়, ডিজেল দেয়, চাল দেয়, ডাল দেয়, আদা দেয়, লঙ্কা দেয়, বাঁশ দেয়, গাড়ি দেয়, ট্রেন দেয়, সব দেয়। প্রতিদানে আমাদের আশা শুধু এই কৃতজ্ঞতাটুকু। সেটা কি খুব বেশি কিছু? ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনাদের ঠিক কী মতামত জানান অবশ্যই কমেন্ট করে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।